আপন জুয়েলার্সের স্বর্ণ ও হীরার অবৈধ কেনাবেচার প্রমাণ, হোটেল রেন্ট্রি ও আপনের সব মালিককে তলব। আমৃত্যু কারাদণ্ডই বহাল থাকলো সাইদির, রাষ্ট্র ও আসামি পক্ষের 2 আপিলই খারিজ। প্রচেষ্টার 2 বছরে গণমাধ্যমের মুখোমুখি মেয়র আনিসুল হক, উত্তরের সাথে দক্ষিণের সমন্বয়ের তাগিদ। দেশের মহাসড়কগুলো হয়ে উঠছে মৃত্যু ফাঁদ, প্রতিদিন নিহতের সংখ্যা 15 থেকে 18 জন। সাইবার হামলার ঝুঁকিতে বিশ্ব, এই সপ্তাহে আরো বড় ধরনের আক্রমণের আশঙ্কা ইউরোপোলে। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বর্ণ ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স এবং অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইনট্রি এর মালিকদের তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আগামী 17 তারিখ বেলা 11টায় তাদের শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে কাগজপত্র সহ হাজির হতে বলা হয়েছে। মৌ খন্দকারের প্রতিবেদন। রবিবার শুল্ক গোয়েন্দার দল আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের শাখায় অভিযান চালিয়ে 286 কেজি স্বর্ণ ও 61 গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক জব্দ করে। এগুলো আইন অনুসারে সিলগালা করে হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন কাস্টমস মহাপরিচালক। এখানে স্বর্ণ এবং ডায়মন্ড উদ্ধার করা হয়েছে, সেগুলোর সপক্ষে আপন জুয়েলার্সের যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা বৈধ কাগজপত্র দাখিল করো। তারা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এই বিষয়ে ব্যাখ্যা জানার জন্য দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের সব মালিককে এবং অবৈধ মদ রাখার দায়ে হোটেল রেন্ট্রির মালিকদের তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আগামী 17 মে বেলা 11টায় শুল্ক গোয়েন্দার কাকরাইল সদর দপ্তরে তাদের হাজির হতে বলা হয়েছে। 17 তারিখে এখানে আসতে বলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কেন এই মদের সরবরাহটা তিনি গ্রহণ করে এবং হোটেলের একটা কক্ষে এটা লুকিয়ে রেখেছিলেন। আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয় যে ওই হোটেলে এই মদের কিন্তু ব্যবহার আগেও ছিল এবং এখনও হয়তো চলছে। এদিকে আপন জুয়েলার্সের সিলগালা করে দেয়া বিক্রয় কেন্দ্রে আবারও অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। সোমবার বেলা 3টার দিকে গুলশান 2 নম্বরের সুবাস্তু ইমাম টাওয়ারে আপন জুয়েলার্সের শাখায় অভিযানটি শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান চালানো এবং 5টি শাখা বন্ধ করে দেয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বন্ধ করে দেয়া 5টি শাখায় অনেকেই কর্মরত। এসব পরিবারের সাথে জড়িত কমপক্ষে 5,000 সদস্য। তাদের দায়িত্ব এখন কে নেবে? এ সময় আপন জুয়েলার্সের সব শাখা খুলে দেওয়ার দাবি জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে আজ এই রায় দেন। ফলে পূর্বের দণ্ডই বহাল থাকল সাইদির। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। হত্যা, ধর্ষণ, ধর্মান্তরের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে 2013 সালে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর সাঈদী আপিল করলে সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে 2014 সালে। সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছর রিভিউ আবেদন করে রাষ্ট্র ও আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে রিভিউ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমরা আশা করেছিলাম আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করে সাজা মকুব করে দেবেন, কিন্তু আপিল বিভাগ সেটা না করে আমাদের 2টি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে। সর্বোচ্চ শাস্তি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি যদি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হই তো 16 কোটি লোকেরই আমি অ্যাটর্নি জেনারেল, এবং এই সমস্ত দেশের সমগ্র দেশের অধিকাংশ জনগণেরই আজকে দাবি
ছিল যে সাঈদীর চরম দণ্ড হওয়া উচিত ছিল। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার ব্যর্থতার কারণেই সাঈদীর রিভিউ খারিজ হয়েছে বলে জানান তিনি। এই প্রসিকিউশন বা ইনভেস্টিগেশন আমি মনে করি এই সমস্ত তথ্যপত্র যেভাবে উপস্থাপিত করা উচিত ছিল সেটা করা হয়নি বলেই আজকে আমরা তার ফাঁসির আদেশ পেলাম না। রিভিউ খারিজের ফলে আমৃত্যু কারাগারেই থাকতে হবে ৭১-এর শীর্ষ এই যুদ্ধ অপরাধীকে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ৪৩টি বিষয়ে জরিমানার বিধান রেখে সেনানিবাস আইন ২০১৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। নতুন এই আইন অনুযায়ী এখন থেকে সেনানিবাস এলাকায় ট্রাফিক আইন অমান্য করলে ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। এছাড়া সেনানিবাস এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করলে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া সেনানিবাস এলাকায় নিবন্ধন ছাড়া বেসরকারি বাজার বা কসাইখানা করলে জরিমানার বিধান রাখা হয়েছে কমপক্ষে ৩,০০০ এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা। আর নির্ধারিত সময়ের মধ্যে দালান নির্মাণ কাজ শেষ না করলে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে সান মেরিনোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি অনুসমর্থন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। যেমন ট্রাফিক রাস্তাঘাটের নিয়ম নীতি যদি কেউ অমান্য করে ক্যান্টনমেন্টের ভিতরে, তাহলে এটা আগের শাস্তি ছিল ৫০ টাকা, এটাকে প্রস্তাব করা হয়েছে কমপক্ষে ২,০০০ টাকা আর সর্বোচ্চ ৫,০০০ টাকা। তারপরে আতশবাজি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফোটানো, এটার জন্য শাস্তি ছিল ৫০ টাকা, এটা কমপক্ষে ৩,০০০ টাকা এবং সর্বোচ্চ ১৫,০০০ টাকা। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সরিয়ে নিতে উচ্চ আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। এতে বলা হয়, ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এর আগে একই আদালত থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। এক্ষেত্রে চ্যারিটেবল ট্রাস্ট মামলাও ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত তারা। আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। এর আগে রোববার আরেকটি আবেদনের প্রেক্ষিতে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত থেকে স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম সোমবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু গত বছর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১47,11,94,838 টাকার সম্পদের কথা উল্লেখ করেন। দুদকের দাবি, এই সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে ১৭,৮৬,৩৯৮ টাকার। এছাড়াও সম্পদ বিবরণীতে তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেন বলে মামলায় উল্লেখ করেছে দুদক। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অপসারণ দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল গণতন্ত্র নিধনে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আদালতে নিয়মিতভাবে সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করে যাচ্ছেন। এই অ্যাটর্নি জেনারেল স্বাধীন বিচার বিভাগের প্রতি হুমকি। বন্ধুরা আমার, নিশ্চয়ই এই ধরনের অ্যাটর্নি জেনারেলের অপসারিত হওয়া উচিত। খালেদা জিয়ার ভিশন 2030 জনগণ প্রত্যাখ্যান করেছে এমন দাবি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। দুপুরে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বিএনপির কড়া সমালোচনাও করেন। অতীতের কর্মকাণ্ডের জন্য আজ পর্যন্ত আপনি ক্ষমা চান না জাতির কাছে, তার মানে এই সমস্ত কাজগুলো আপনি আবার করবেন ভবিষ্যতে সুযোগ পেলেই, এটাই প্রমাণিত। এই কারণে বাংলাদেশের জনগণ আপনার এই ভিশন 2030 এটাকে কখনো গ্রহণ করবে না। নিজের 2 বছরের সফলতার খেরো খাতা নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
সিনিয়র সাংবাদিকরা স্পষ্ট করে দেখিয়ে দিলেন কোথায় তার অগ্রগতি, কোথায় পিছু হটার, কোথায় বা রয়েছে আরও কাজের সুযোগ। তবে দক্ষিণ আর উত্তরের সমন্বয়ের উপরই জোর ছিল সবার। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সড়ক দখলমুক্ত করার মধ্য দিয়ে প্রথম বছরে আলোচনায় আসেন আনিসুল হক। রাস্তাঘাট এরকম দখল বন্ধ করি, দুটো সাহসের পরিচয় দেই, তাহলেই এই দখলদার বন্ধ হবে। থাকেন আমাদের সঙ্গে। এরপরই উত্তর সিটির রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিলবোর্ড উচ্ছেদ, সবুজায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে হাত দেন মেয়র। কি করতে পেরেছেন গত 2 বছরে? সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারই উত্তর দিলেন মেয়র আনিসুল হক। এইখানে মনে করেন আপনার পোল ছিল, অথবা এত বড় রাস্তার মধ্যে একটি গাছ ছিল, মাঝখান দিয়ে শুধু আমরা করে গেছি। এখন আমরা এন্ড টু এন্ড রাস্তা করছি, সেই জন্য রাস্তাকে এত বড় এবং এত স্পষ্ট দেখা যাচ্ছে। তৃতীয় বছরে এসে 1000 কোটি টাকার রাস্তার উন্নয়ন ছাড়াও আরও কিছু উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন উত্তরের নগরপিতা। নতুন বাস 4000 বাস নামানোর আমার কোনো এখতিয়ার নেই, পলিসি শিফট করার একটি দায়িত্ব আমরা নিয়েছি। অর্জনটা হয়েছে এটুকু যে বাস মালিকরা এবং অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তাবৃন্দ তারা গত 40 বছরের একটি ধারণা থেকে নতুন একটি ধারণায় তারা রাজি হয়েছেন। গাজীপুর থেকে শুরু করে 7 রাস্তা পর্যন্ত, তার মধ্যে 11টি ইউরোপের আমরা পারমিশন পেয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা একটা খুবই সুন্দর রাস্তা এবং ইউরোপ দেখতে পাবেন। টঙ্গী থেকে আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেছে, সুতরাং এই এলাকায় আমরা মনে করি চাপ কমে যাবে। এ সময় মেয়রের কাজের মূল্যায়ন করতে গিয়ে উন্নয়ন কাজে জনগণের ভোগান্তি কমানো, নগরীতে পাঠাগার ও কমিউনিটি সেন্টার নির্মাণ সহ মেয়রকে দক্ষিণ সিটির সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। আশা করি আগামী 3 বছরে আপনি যে স্বপ্নগুলো আমাদের দেখিয়েছেন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। উত্তর দক্ষিণে কোনো সংঘাত তৈরি হবে কিনা সেটি একটু ভেবে দেবেন। আপনারা এগুলোকে নিয়ে, এই গার্বেজগুলোকে নিয়ে কেন ফার্টিলাইজারকে ভাবছেন? রিসাইকেল করে এর থেকে অনেক উৎকৃষ্ট মানের বায়ো ফার্টিলাইজার হতে পারে। অনুষ্ঠান শেষে কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন মেয়র আনিসুল হক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন প্রাণ হারান গড়ে 15 থেকে 18 জন মানুষ। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আর দিনে দিনে দেশের মহাসড়কগুলো যেন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এসে মহাসড়কে মৃত্যুর মিছিলের পূর্বাপর জানাচ্ছেন রিশাদ হাসান। ফারজানা, এই নারীর জীবনে একটি হারানোর গল্প আছে। তাই সড়ক দুর্ঘটনার খবর পেলেই ছোট্ট শিশুর আবদার রাখতে ছুটে যান টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে। তিনি বলছিলেন তার সেই হারানোর গল্প। তো ড্রাইভারটা ঘটনাস্থলে মারা যায়, আর আমার হাজব্যান্ডকে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর কাছাকাছি এসে সে চলে যায়। তো আমাদের গাড়িটাতে 2 জনই ছিল, ও সামনে বসা ছিল। তো সকালবেলা এখানে ঘাটাল হসপিটালে যারা আহত আছে, আমার বাচ্চা বলছে মা আমাকে একটু নিয়ে যাও। তো ওই মেয়েটাকে দেখে মাথায় ব্যান্ডেজ করা, ওকে দেখে আমার ছেলে বলতেছে যে একদম বাবার মতো। মহাসড়কে প্রতিদিন নিঃস্ব হতে থাকে এমন ফারজানার মতো নারী বা পুরুষের সংখ্যা এদেশে কম নয়। নিরাপদ সড়ক চয়ের সর্বশেষ তথ্য মতে এভাবে বেপরোয়া গাড়ি চালানোয় শুধু 2016 সালেই দেশে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় 2500, আর এতে মৃত্যুর সংখ্যা 4000 ছাড়িয়ে। গত 3 বছরে 7500-এর বেশি সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে প্রায় 16000 প্রাণ, আর আহতের সংখ্যা 22000-এর বেশি। তবে এসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য চালককেই দায়ী করছেন সাধারণ মানুষ। ওরা ওভারটেক করতেছে পারাপারি করে, আর অনভিজ্ঞ, মানে ওদের অভিজ্ঞতা কম। দেখা গেছে আপনার নেশাগ্রস্ত থাকে সব সময়। কিছু কিছু লোক আছে হয়তো মোবাইলে কথা বলতেছে, এক হাত দিয়ে হয়তো ড্রাইভিং করতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে প্রতি বছর প্রায় 15,000 মানুষ নতুন করে পঙ্গুত্ব বরণ করছেন। তবু গাড়ি চলছে এমন মৃত্যু ভয় সাথে নিয়েই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে প্রতি বছর শুধুমাত্র সড়ক দুর্ঘটনার কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয় প্রায় 27,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 2%। এবং
যা দিয়ে অনায়াসে একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা আশুলিয়া মহাসড়ক, ঢাকা। নিউজ 24 সংবাদের বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। অপারেশন ঈগল হান্ট থেকে শুরু করে সবশেষ সানডেভিল, সবগুলোই ছিল সীমান্তবর্তী নিভৃত এলাকা। কিন্তু আস্তানা হিসাবে এইসব নির্জন এলাকাগুলোকেই কেন বেছে নিচ্ছে জঙ্গিরা? বিশ্লেষকরা বলছেন, সীমান্তের এপার এবং ওপার দুই দেশের ভূখণ্ড ব্যবহারের সুবিধাই এর জন্য দায়ী। একই সাথে জঙ্গি বিস্তারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকেও দায়ী করছেন তারা। আরও জানাচ্ছেন কাজী সাহেদ। চারদিকে ফাঁকা মাঠ, ফসলের ক্ষেত, এরই মাঝে একটি বাড়ি, যাতায়াতের পথও ভালো নেই। এমনই দুর্গম এলাকায় আস্তানা গাড়ছে জঙ্গিরা। অপারেশন ঈগল হান্ট থেকে শুরু করে সানডেভিল, একই অবস্থা জঙ্গি আস্তানার। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোকে ঘিরে জঙ্গিরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে। কিন্তু এর কারণ কি? জঙ্গি কার্যক্রমের যে ইনসিডেন্টসগুলো এখন আমরা দেখছি, তার মূল কারণ হচ্ছে বর্ডার। এবং এই বর্ডারকে যদি চেক দেওয়া সম্ভব না হয়, তাহলে এই কার্যক্রম থাকবেই। সংগঠিত ফোর্সগুলো সেই সব জায়গা নিরাপদ মনে করছে যে জায়গাগুলোতে হলো যে তারা কিছুটা ওইরকম মন মানসিকতার জায়গা লোকজন থাকতে পারে, এরকম একটি জায়গা বাছাই করছে। চাঁপাইনবাবগঞ্জ এবং কানসাটে এবং গোদাগাড়ি, এগুলো কিন্তু খুব বর্ডার এলাকা। যদি সুযোগ পাওয়া যায় তাহলে বর্ডার ক্রস করে যাওয়া যায়। শুধু সীমান্তের এপার ওপার হতে সুবিধা হয় এমন কারণে জঙ্গিরা এসব এলাকায় আস্তানা গাড়ছে বলেও মনে করেন না তারা। তাদের মতে দুই দেশেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে তারা। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এমন কতগুলো মৌলবাদী মুসলিমকে নিয়ে রাজনীতি করছেন, যারা আমাদের এই দেশের যে জামাতে ইসলামী তাদের কাউন্টার পার্ট। তাদেরকে ওখানে মন্ত্রী বানানো হয়েছে, লোকসভার এবং রাজ্যসভার সদস্য হয়েছে তারা। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় আমরা দেখি যে প্রগতি বিরোধী শক্তি বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির কিন্তু অবস্থান এখানে বেশ শক্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এই সব এলাকায় তাদের একটা প্রভাব আছে, সুতরাং সেক্ষেত্রে কিছুটা তারা নিরাপদ মনে করেছে। পুলিশও বলছে, অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের দলে ভিড়িয়ে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত করা হচ্ছে। এদের বেশিরভাগ মানুষ জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা যতগুলি দেখলাম জঙ্গি বা তাদের পরিবার, সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত। আর দ্বিতীয়ত হলো তারা অভাবী মানুষ। তবে পুলিশ আগের তুলনায় সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সব ব্যয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত রাখা প্রয়োজন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে এই কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ, মুনাফালোভী কিংবা যাদের নিজস্ব ক্যাম্পাস নেই সেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি বন্ধ সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি তারা বেশি দিন টিকতে পারবে না। পরে তিনি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। আমাদের দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি, টিউশন ফি সহ সকল প্রকারকে একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর ও মাগুরায় কালবৈশাখী ঝড়ে 2 জন নিহত, আহত হয়েছেন অন্তত 25 জন। নষ্ট হয়ে গেছে ফসল ও বাড়িঘর। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শরীয়তপুরের চরআত্রা, নোয়াপাড়া, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও ডিএমখালী ইউনিয়নের অন্তত 12টি গ্রাম।
এ সময় গাছ ভেঙে পড়ে বেগম আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হন বেশ কয়েকজন। এদিকে ঝড়ের সময় মাগুরার আমল শাহ গ্রামে ঘরের চাল ভেঙে পড়ে প্রাণ হারায় আরও একজন। সদর উপজেলার পারনান্দুয়ালি, লক্ষ্মীকান্তর ও বেলনগর গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রমজানে বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকা সহ দেশের খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সোমবার সিলেটের কদমতলী, সিটি পয়েন্ট, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর ও নগর ভবন পয়েন্টে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও খেজুর ১২০ টাকা দরে বিক্রি হয়। বরিশালেও শুরু হয়েছে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ৫টি ট্রাকে ৪ ধরনের নিত্য পণ্য বিক্রি শুরু হয়। টিসিবি বরিশাল আঞ্চলিক অফিস জানায়, এই অঞ্চলের ৮ জেলায় ১২১ জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। ডিলাররা জানিয়েছেন, পণ্যের মান ভালো হওয়ায় খুশি ক্রেতারা। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য নতুন ক্যাম্পেইন শুরু করেছে প্রযুক্তি ভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাস্টার কার্ড। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের নানা সুযোগ সুবিধা সহ বিদেশে ভ্রমণের চমকও থাকছে। আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় কর্মকর্তারা বলেন, এক্সপেরিয়েন্স প্যারিস উইথ মাস্টার কার্ড শীর্ষক এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য গ্রাহকদের মাস্টার কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং নতুন গ্রাহক সৃষ্টি করা। এর সর্বোচ্চ পুরস্কার হিসেবে থাকছে প্যারিস সহ বিশ্বের বিভিন্ন আকর্ষণীয় স্থান ভ্রমণের সুযোগ, সেই সাথে আকর্ষণীয় উপহার ও পণ্য ক্রয়ে বিশেষ মূল্য ছাড়। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। নিউজ 24 সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। বিশ্বব্যাপী সাইবার হামলার হুমকি বাড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া সাইবার হামলাকে নজিরবিহীন উল্লেখ করে ইউরোপল জানিয়েছে, আরও ভয়াবহ হামলার আশঙ্কা রয়েছে চলতি সপ্তাহেই। এরই মধ্যে বিশ্বের বেশিরভাগ শক্তিধর রাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ইউরোপল প্রধান রব ওয়াইনরাইট। বিস্তারিত নাহিদ জিহানের প্রতিবেদনে। গত শুক্রবার থেকে শুরু হওয়া সাইবার হামলায় এ পর্যন্ত বিশ্বের ১৫০টি দেশের ২ লাখের বেশি কম্পিউটার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বড় বড় কর্পোরেশন সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। আরও ভয়াবহ আকারের সাইবার হামলার আশঙ্কা করছে ইউরোপল। ব্রিটেনের আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে ইউরোপল প্রধান রব ওয়াইনরাইট এ হামলার বিষয়ে সবাইকে সতর্ক করেন। সোমবার সকালে কাজে ফিরে আরও অনেক মানুষ হয়তো দেখবে যে তারা ক্ষতির শিকার হয়েছে। এই হামলার সঙ্গে একের অধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের শনাক্ত করতে ইউরোপল যুক্তরাষ্ট্রের FBI এর সাথে একসঙ্গে কাজ করছি। ইনভয়েস, জব অফার, নিরাপত্তা সতর্কতা ও অন্যান্য বৈধ ফাইলের ছদ্মবেশে স্প্যাম ইমেইলে যুক্ত করা ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার চাঁদাবাজরা কম্পিউটার ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। ওই র্যানসমওয়্যার আক্রান্ত কম্পিউটারের সব তথ্য এনক্রিপ্ট করে ফেরত পেতে চাইলে $300 থেকে $600 লাগবে বলে দাবি করে হ্যাকাররা।
বাড়তে থাকা হুমকির মুখে আছি আমরা, সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতি বছর সাইবার অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা প্রায় 200 অভিযান চালাচ্ছি, কিন্তু এ ধরনের হামলা আমরা কখনোই দেখিনি। বিশ্বব্যাপী এই সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত 3টি অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা গেছে এরই মধ্যে হ্যাকারদের কাছে 22,080 পাউন্ডের মতো অর্থ জমা দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের তাদের কম্পিউটারের নিরাপত্তা আপডেট করে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ওয়ার্ম যুক্ত করে ব্যবহার করায় র্যানসমওয়্যারটি বিশেষ ধরনের হয়ে উঠেছে, যা আক্রান্ত কম্পিউটারগুলোর মধ্য দিয়ে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে। তাই যথাসম্ভব নতুন ও অচেনা মেল না খোলার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাহিদ জিহান, নিউজ 24। সদ্য বরখাস্তকৃত মার্কিন গোয়েন্দা সংস্থা FBI প্রধান জেমস কোমের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথোপকথনের কোনো রেকর্ড নষ্ট না করার নির্দেশ দিয়েছেন মার্কিন আইনসভার নেতৃবৃন্দ। ডেমোক্রেট সিনেটর চার্লস শুমার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ বিষয়ে কোনো তথ্য নষ্ট করলে তা আইন ভঙ্গের শামিল হবে। অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, এই ধরনের কোনো টেপ আদৌ আছে কিনা বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। এ বিষয়ে গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জেমস কমিকে তাদের কথাবার্তার বিষয়টি গণমাধ্যমের সামনে না আনার আহ্বান জানান। আর ট্রাম্পের এই বক্তব্যের পরই মার্কিন জ্যেষ্ঠ আইনসভা থেকে এমন নির্দেশ এলো। তবে এই ধরনের টেপের বিষয়ে হোয়াইট হাউস থেকে কিছু জানানো হয়নি। এছাড়া আগামী শুক্রবারের মধ্যে নতুন FBI প্রধানের নাম ঘোষণার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো আরেকবার। আপন জুয়েলার্সে স্বর্ণ ও হীরার অবৈধ কেনাবেচার প্রমাণ, হোটেল রেন্ট্রি ও আপনের সব মালিককে তলব। আমৃত্যু কারাদণ্ডই বহাল থাকলো সাইদির, রাষ্ট্র ও আসামি পক্ষের 2 আপিলই খারিজ। প্রতিষ্ঠার 2 বছরে গণমাধ্যমের মুখোমুখি মেয়র আনিসুল হক, উত্তরের সাথে দক্ষিণের সমন্বয়ের তাগিদ। দেশের মহাসড়কগুলো হয়ে উঠছে মৃত্যু ফাঁদ, প্রতিদিন নিহতের সংখ্যা 15 থেকে 18 জন। এবং সাইবার হামলার ঝুঁকিতে বিশ্ব, এ সপ্তাহে আরো বড় ধরনের আক্রমণের আশঙ্কা ইউরোপোলের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।